মাননীয় সভাপতি, সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য সবার শোনার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকে স্ক্রল নিউজে দেখছি প্রফেসর মোহাম্মদ ইউনূস একনেক সভায় সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা হিসাবে। তো উনি আছেন কি নাই আমার কাছে জিনিসটা একটু পরিষ্কার করা দরকার। এখন যে বক্তব্য আসছে বলছে যে এটা না সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার, মাঝামাঝি কি সরকার সেটা নির্ধারণ হওয়া দরকার। সরকারের মেয়াদ 1 বছরের বেশি হয়ে গিয়েছে, তা এখন এটা সাংবিধানিক ধারাবাহিকতা আছে কি নাই সেই প্রশ্নে এখন যদি বিতর্ক হয় তাহলে সেই বিষয়টা আমি আগে একটু 1 মিনিটে ক্লিয়ার করি। মাননীয় প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিক সরকার হিসাবে তিনি নিজে ভাষণ দিয়েছেন এবং জাতি রিকগনাইজ করেছে। এখন তাকে প্রধানমন্ত্রী ডাকা হবে না কেন সেই প্রশ্ন উঠেছে। যদি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইবেন, সেটা যদি বিদ্যমান থাকে তাহলে কেন প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতি রেখে রাষ্ট্রপতি 106-এ গেলেন সুপ্রিম কোর্টে, সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। তাহলে কি ফ্যাসিস্ট হাসিনার দস্তখতে অ্যাডভাইজারি রুল চাওয়ার জন্য প্রেসিডেন্টকে দিলে ভালো হতো? বিষয় হচ্ছে প্রেসিডেন্ট চাইতে পারেন, সমস্ত কার্য প্রেসিডেন্ট করতে পারেন বিদ্যমান সংবিধান অনুসারে, 2টা বাদে বাকিগুলো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিতে হবে। এই তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস কেন নেয় নাই সেই প্রশ্নটা তো উত্থাপন হয়েছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রপতি সেই অ্যাডভাইজারি রুলটা সুপ্রিম কোর্টের কাছে চাইলেন, সুপ্রিম কোর্ট সেই পরামর্শ দিয়েছে, সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট উত্থাপন হতে পারত যে প্রেসিডেন্ট এটা এখানে পাঠাতে পারেন কিনা। এবং আর্টিকেল 111 এবং 112 অনুসারে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী তখনকার বিদ্যমান এবং এখনকার বিদ্যমান জুডিশিয়ারির এভরি ডিসিশন এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির লোয়ার অ্যান্ড হায়ার সব জুডিশিয়ারি মানতে বাধ্য। এখন যদি সেই প্রভিশন আমরা না যাই তাহলে জুডিশিয়ারির কোনো ডিসিশন এক্সিকিউটিভ যদি না মানে তাহলে রাষ্ট্র সবসময় নৈরাজ্য হবে। এই জন্যই এই কাভারেজগুলো দেয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো লেজিটিমেসি অফ দি গভর্নমেন্ট। এটাকে যেই নামেই ডাকা হোক, প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করানোর জন্য সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে। সরকারটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু সরকার প্রধানের নাম হচ্ছে প্রধান উপদেষ্টা ডেজিগনেশন এবং অন্যান্য উপদেষ্টা, সেই নামেই সরকার চলছে। এবং এই লেজিটিমেসি নিয়ে একটা রিট একজন সুপ্রিম কোর্টের লয়ার করেছিলেন বলে আমি শুনেছি, সেটা হার্ড হয় নাই। কিন্তু এই ডিসিশনটা জুডিশিয়ারি যদি দিত তাহলে ভালো হতো। এখন ইন্টারিম গভর্নমেন্টের শপথ গ্রহণের জন্য যে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে সেটার ইন্টারপ্রিটেশন তাদের কাছেই তো আবার যাবে। তারা রিভিউ করে কি বলবে যে আমরা যে মতামত দিয়েছিলাম সেটা ইনভ্যালিড? তাহলে রাষ্ট্রটা কোথায় দাঁড়ায়? কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়। সেটার বেনিফিশিয়ারি কে হবে? এটার কনসিকুয়েন্স কি হবে? আমরা কি কখনো চিন্তা করেছি? আর বলা হচ্ছে এটা বিপ্লবী সরকার যেহেতু হয় নাই, সাংবিধানিক সরকারও যেহেতু হয় কিনা আছে কিনা জানি না, কেউ বলেছে এই যে মধ্যবর্তী সরকার মানে এটা অভিপ্রায়ের সরকার। সেই অভিপ্রায়টা কোথায় ব্যক্ত হয়েছে বলছেন যে জুলাই ঘোষণাপত্রে উল্লেখ আছে এবং সেই ঘোষণাপত্র অনুসারে আজকে আপনারা লিগ্যাল এক্সপার্টদের যে কাগজটা দিয়েছেন সেটা আমাদের সামনে আছে, রেফারেন্সটা ওখানে নিয়েছে। একজন বলেছেন এটার সোর্স অফ পাওয়ার কি, ভ্যালিডিটি কি। আমার এক ভাই বলেছেন এটা হচ্ছে সোর্স অফ অ্যাসপিরেশন অথবা লিগ্যালিটি। কোনটা? জুলাই ঘোষণাপত্র সোর্স অফ অ্যাসপিরেশন হতে পারে, বাট এটার কোনো লিগ্যালিটি এখনো নাই। সেখানে আমি আর্টিকেল বলতে চাই না, অনেকে আপনারা ঘোষণাপত্রেরটা আর্টিকেল বলেছেন। দফা 22, 25 এবং 27 3টা জায়গায় 3 ভাবে এই জিনিসগুলো বিবৃত আছে, কিন্তু মূল বক্তব্য একটা হচ্ছে
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের জনগণ সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করছে এবং 25-এ বলছে আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের অভিপ্রায় ব্যক্ত করছে। 27-এ বলছে যে এই ঘোষণাপত্র এবং গণ অভ্যুত্থানের, ওখানে ঘোষণাপত্র নয়, গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে, এখানে সরকারের শব্দটা ভুল লেখা হয়েছে, পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদে হবে, সেটা ঘোষণাপত্রে এই শব্দটি ভুল। সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। এগুলো তো সব করা হবে, হয়েছে নয়। যদি হয়েছে বলা হতো তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠত। করা হবে বলেছে, কোন ফোরামে করা হবে, কখন করা হবে সেটা ব্যক্ত করা হয়েছে, সে অভিপ্রায়। এখন যদি সেই করা হয়েছে ভিত্তি ধরে যদি লিগ্যাল এক্সপার্টটা সেখান থেকে সোর্স অফ এসপিরেশন অথবা লিগ্যালিটি নিয়ে যে কাগজটা রেডি করেছে, সেটা আমি বলবো যে তারা দিতে পারে, তবে এটা আলোচনার জন্য ভালো। এখন প্রশ্ন আসছে এই সাংবিধানিক ধারাবাহিকতা আমরা আছি কিনা, সেই প্রশ্ন আমরা আগে দিয়েছি, আছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক এবং জাতীয় ঘোষণা, সেই দফাগুলো এখানে উল্লেখ করা কতটা রিলেভেন্ট? আমি মনে করি রিলেভেন্ট, বিকজ এই ঘোষণাপত্র জাতির সামনে একটা বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে প্রকাশিত হয়েছে, এই অভিপ্রায়গুলো তো জনগণ ব্যক্ত করেছে। সুতরাং এই ঘোষণাপত্রটা ঠিক, কিন্তু সেটা ধারণ করার জন্য, কন্টেইন করার জন্য প্রসেস বলা আছে, সময় বলা আছে, ফোরাম বলা আছে। এইটার বিরোধিতা করে আমরা দুই একজন হয়তো প্রেসে অথবা রাস্তায় কথা বলতে পারি, স্বাধীনতা আছে, কিন্তু সারা জাতি তো এটাকে, এই ঘোষণাপত্রকে ধারণ করে, এই সেন্টিমেন্টটাকে ধারণ করে। গণ অভ্যুত্থানের সেন্টিমেন্ট এটা, অভিপ্রায় এটা। প্রশ্ন আসলো এই সরকারকে আমরা যে নামেই ডাকি, ইন্টারিম, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনা করছেন কিনা নির্বাহী প্রধান হিসেবে? করছেন। এই নির্বাহী প্রধানকে নির্বাহী প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার বিষয়ে চ্যালেঞ্জড হওয়ার পরে জুডিশিয়ারি থেকে যদি কোনো ডিসিশন আসতো, তাহলে আমরা এই কোয়েশ্চনটা নিয়ে আগাতে পারতাম। সেটা তো আসেনি। তিনি এই সংস্কার কমিশন গঠন করেছেন, তিনি এই ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। এই ঐক্যমত্য কমিশন আমরা দিনের পর দিন আলোচনা করছি, তাইলে তো আমরা লেজিটিমেসি দিয়েছি এটাকে। তা না হলে আমরা এখানে আসলাম কেন, আলোচনা করলাম কেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা চর্চা করলাম কেন, এই ঐক্যমত্য কমিশনের রিপোর্টগুলোর উপর আমরা দীর্ঘ আলোচনা করলাম কেন? সেই প্রশ্নগুলো এখন উত্থাপিত না হওয়া উচিত। আসুন আমরা এইভাবে যাই যে সমাধান কিভাবে হবে, রাষ্ট্রীয় সমস্যা কিভাবে সমাধান করা যায়, সাংবিধানিক কোয়েশ্চেনগুলো কিভাবে সমাধান করা যায়। শুধুমাত্র সংবিধান সংক্রান্ত যে প্রস্তাবিত সংশোধনীগুলো যেখানে এখানে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট ইন সার্টেন পয়েন্টস, সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেই প্রশ্নেই তো আছি এখন আমরা। সেই জন্যই তো 2-3টা মিটিং হচ্ছে। সেখানে আমাদের সাজেশনগুলো আমরা দেব। সেই সাজেশনগুলো আগেও আমি উচ্চারণ করেছি, এখনো আজকে আবার আপনাদের এই কাগজটা যেটা দিয়েছেন তার উপরে একটু কথা বলে আমি শেষ করব আমার বক্তব্য। প্রথম বলছেন, the legal experts panel is advising the NCC to recommend to the interim government to the following measures. এখানেই তো বলা আছে উদ্দেশ্যটা, to recommend to the interim government। আপনারা রিকমেন্ড করবেন মতামতগুলো, সিদ্ধান্ত তো দিচ্ছেন না। সেই রিকমেন্ডেশনগুলোর জন্য 3টা বিষয় আলোচনার বিবেচনার জন্য ধরা হয়েছে। The interim government may enact a constitution order, আগে স্পেশাল কনস্টিটিউশন অর্ডার বলছিল, এখন কনস্টিটিউশন অর্ডার বলছে, আন্ডার দি অথরিটি অফ আর্টিকেল 22। এটা আর্টিকেল হবে না, জুলাই ঘোষণাপত্রের কথা বলছে। এখন বলছে সেই চার্টারের কথা, বলছে দি কনস্টিটিউশন অর্ডার উইল বি ইমিডিয়েটলি ইফেক্টিভ। এর উপরে আমি কথা বলবো। ইমিডিয়েটলি যদি ধরে নিলাম তর্কের স্বার্থে যে
কনস্টিটিউশন অর্ডারটা ইস্যু হলো, যেই করলো যেভাবে করলো ঐক্যমতের ভিত্তিতে হলো, বলা হচ্ছে ইমিডিয়েট ইফেক্টিভ হবে। তো এখানে কনস্টিটিউশনের 19টা বিষয়ে যদি এখনই ইফেক্টিভ ধরে নেওয়া হয়, তাহলে এই কনস্টিটিউশনটা অ্যামেন্ড হয়ে গেল। সেটা কারা লেজিটিমেসি দেবে, এর ভিত্তিতে কারা জুডিশিয়ারিতে যাবে, এর ভিত্তিতে কারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের সেই লেজিটিমেসিটা যদি আমরা এই ফোরাম থেকে অ্যাপ্রুভ করি, সেটা আগামীকালকে জুডিশিয়ারিতে চ্যালেঞ্জড হবে না, আমরা কি কেউ বলতে পারি? তখন কি আদেশটা আসবে, সেই প্রশ্নের জন্যই আমরা আর্টিকেল 106 এ সুপ্রিম কোর্টের মতামতের জন্য বলছি যে এই গভর্নমেন্ট সুপ্রিম স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা কনস্টিটিউশনাল অর্ডার অথবা অন্য কোনোভাবে এই সংবিধানের পরিবর্তন আনতে পারেন কিনা। এক নাম্বার 2-তে যাই, দি কনস্টিটিউশনাল অর্ডার মে thereafter be put to a referendum to be held on the same date as the next general election. The constitutional order may include the provision for referendum. আসুন রেফারেন্ডাম নিয়ে দুইটা কথা বলি। যদি এই কনস্টিটিউশন অর্ডারটা ইস্যু হলো, সবাই অনুমোদন করলো, এখানে এটা রেফারেন্ডাম নেক্সট জাতীয় সংসদ ইলেকশনের একই দিনে আরেকটা ব্যালট দিয়ে রেফারেন্ডাম নেওয়ার কথা বলা হচ্ছে। এখানে দুইটা দিক থাকতে পারে। সংসদ নির্বাচনে সংসদ সদস্যদেরকে ভোট দেওয়ার মধ্য দিয়ে ন্যাশনালি যে ভোটটা কাউন্ট হবে, যারা ভোট প্রদান করবেন তার মধ্যে মেজরিটি পিপুল যদি রেফারেন্ডামের পক্ষে ভোট দেয়, মানে এই সংস্কারের পক্ষে, সেটা ইয়েস বলা হবে। তো মেজরিটি ভোটার যারা ভোট যারা পাবে তারাই সরকার গঠন করবে। তো সাপোজ ধরে নিলাম জোট অথবা দল, তাহলে সেটা তো এমনিতেই এই প্রতিশ্রুতির মধ্যে আছে, তারা বাস্তবায়ন করবে। রেফারেন্ডাম দিয়ে এটা একটু ডবলের লাগা হলো, যে শক্ত করা হলো, মানলাম। সেই রেফারেন্ডাম তো অবশ্যই আমাদেরকে ফেস করতে হবে, কারণ যে সংস্কারগুলো আমরা প্রস্তাব করছি, যে সংশোধনীগুলো, সেখানে মৌলিক বিষয়গুলো আছে, সেগুলো অ্যাপ্রুভাল নিতে গেলে অবশ্যই কনস্টিটিউশনের আগের প্রভিশন যেহেতু ফেরত এসছে, আর্টিকেল 142 রিইনস্টেট হয়েছে, ধরে নিলাম 15th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের মধ্য দিয়ে, সেখানে তো রেফারেন্ডাম অবশ্যই যাবে। তো বিফোর রেফারেন্ডাম এবং আবার আফটার রেফারেন্ডাম দুইটাতে যাবেন, ডিসাইড করতে হবে। আফটার রেফারেন্ডাম ইজ এ মাস্ট, কারণ ওখানে মৌলিক সংশোধনীগুলো আসবে, সেগুলো অ্যাপ্রুভালের জন্য ফাইনাল অথরিটি হিসেবে জনগণের কাছে যেতে হবে। আর্টিকেল 142 অনুসারে কয়টা রেফারেন্ডাম করবেন চিন্তা করেন। থার্ডে আসি, if the constitutional order receives the assent of the people through a referendum, it will be validated with effect from the date of its enactment. That means আজকে যদি এটাকে আপনি with effect দেন from to date, সেটা সেই ডেট থেকে কার্যকরী হবে। তবে সেই ডেট থেকে যদি কার্যকরী হয়, কনস্টিটিউশনের ওই প্রভিশনসগুলো সেই ডেট থেকে অ্যামেন্ডেড হয়ে গেল, ধরে নেওয়া হলো, এবং তারপর থেকে জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেশন সেই ডেট থেকে এর উপরে কাজ করবে, ধরে নেওয়া হবে। তখন কি রকমের ওভারল্যাপিং এবং কি রকমের ইন্টারপ্রিটেশন আসবে, সেটা এখন আমি বলতে চাই না। এইরকম একটা কনস্টিটিউশনাল নৈরাজ্য এবং একটা ব্যাড প্রেসিডেন্ট জাতির সামনে যদি আমরা রেখে যাই, টুডে অর টুমোরো, সোনার অর লেটার, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সেম জিনিস, সেম প্রস্তাব, সেম কনস্টিটিউশন অর্ডার, সেম ওয়েতে রিপিল করার জন্য, অ্যামেন্ড করার জন্য, এডিশন করার জন্য, ডিলিট করার জন্য একটা আন্দোলন অথবা একটা দাবি উঠতে পারে, সেটাকে আপনারা ইন্সপায়ার করতে পারেন? এই জাতি কি কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে এখন নাই? আমরা যদি কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে না থাকি, আমি এপ্রিহেন্ড করছি আনকনস্টিটিউশনাল ওয়েকে আমরা ডেকে নিয়ে আসব, এবং সেটার কনসিকুয়েন্স কি হবে আপনারা সবাই আগেই সেই শঙ্কা ব্যক্ত করেছেন, সেদিকে কি আমরা নিয়ে যাচ্ছি? সুতরাং আসুন আমরা এখানে কি বিষয়ে বলছে যে 106 এর কোয়েশ্চেনটা কি হবে, রেফারেন্ডামের কোয়েশ্চেনটা যদি হয়, রেফারেন্ডাম কোয়েশ্চেনটা কি হবে? 106 এর কোয়েশ্চেনটা এটা হতে পারে যে whether any provision of the constitution can be amended অথবা repealed or addition to the constitution অথবা any constitutional order can be made
by the interim government or any other authority, অথবা অন্য কোনো ওয়েতে সেটা করা যায় কিনা, শুধু এই একটা কোয়েশ্চেন নিয়ে আমরা যাই। যদি জুডিশিয়ারি মতামত দেয়, তখন এটা তো চ্যালেঞ্জ করার কথা বলছে যে লেটার অন কেউ চ্যালেঞ্জ করবে, তখন তো সেই জুডিশিয়ারির কাছেই যাবে। তখন জুডিশিয়ারি জবাব হবে যে আমাদের কাছে মতামত নিতে এসেছিল, আমরা মনে করেছি যে এটা ওভাবে করা যায়। তখন তারা তো তারা মতামতের বাইরে যে আনকনস্টিটিউশনালিটিটা অ্যালাউ করবে না। এখন এখানে অনেকে প্রশ্ন তুলছেন যে এই বিষয়টা কিভাবে আপনি ভ্যালিডিটি দেবেন। অনেকে সেই ঘুরে ফিরে কি বলে যে ম্যাটার হুইচ ইজ আদারওয়াইজ নট লিগ্যাল, নেসেসিটি মেক্স ইট লিগ্যাল অ্যান্ড লফুল। অনেকে সেটা বলে যে আরো দুইটা ডক্ট্রিন আছে যে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল অ্যান্ড অলসো সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল। এগুলো মাথায় রেখেই তো তারা অ্যাডভাইজারি রোলটা দিবে। সুতরাং এগুলো তো আমাদের আর পুনরায় উল্লেখ করার দরকার নেই। এখন জুডিশিয়ারি কি বলতে পারে না বলতে পারে, সেই জন্য আমরা জুডিশিয়ারির কাছে যদি যেতে না চাই, তাহলে আমরা কি এই লিগ্যালিটিটা এখানে বসে দিয়ে দিতে পারবো? সেটা কি পরে চ্যালেঞ্জ হবে না? এটা ব্যাড প্রেসিডেন্ট হবে না? এমন কিছু জিনিসকে আমরা অ্যালাউ করতে পারি যে দুদিন পরে সেটা ঠিকবে না, তাহলে কি আমরা আনসার্টেনিটিটাকে ঝুলিয়ে রাখবো না? আমরা তো বলেছি যে আমরা আসুন একটা সমাধানে যাই, যা কিছুই করেন সেগুলো একটু আগে লেজিটিমেসিটা কি হবে সেটা আমরা অ্যাডভাইসটা নিয়ে আসি। রেফারেন্ডামের বিষয়ে যদি বিফোর রেফারেন্ডাম করতে হয় তাহলে কি বিষয়ে হবে, সেই বিষয়ে একটাই অ্যান্সার আছে যে জুলাই সনদের সম্মত ও অঙ্গীকার আবদ্ধ বিষয়সমূহে আপনারা মতামত দেন হ্যাঁ অথবা না, করা যাবে কি যাবে না, একটাই প্রশ্ন হবে। আর জুলাই সনদে কি থাকবে সেটা তো জুলাই সনদের অঙ্গীকার নামা এবং জুলাই সনদে ইনক্লুড আছেই, এবং সেটা জাতির সামনে সবাই সই করবে। সুতরাং বিস্তারিত কিছু আর ব্যালেটে লেখার দরকার হবে না। সেটা যদি বিফোর একই ডেটে, একই পার্লামেন্ট ডেটে যদি ইলেকশনের ডেটে যদি নিতে চান, ইট কুড বি এ সলিউশন অ্যান্ড গুড প্রপোজাল। আর এটাও বলছি রেফারেন্ডাম আবার হতে হবে আফটার দি অ্যামেন্ডমেন্ট, যেহেতু ওখানে মৌলিক বিষয়গুলো আছে। তো সুতরাং আমি আর বেশি কিছু বলে ভারী করতে চাই না। আমরা আমাদের দলীয় পজিশন থেকে কথা বলছি না, আমরা সলিউশনের জন্য কথা বলছি, ন্যাশনাল ক্রাইসিস যাতে না হয় সেই জন্য কথা বলছি। তা আমরা যদি এখন রাস্তায় কে কটা স্লোগান দিলাম ওর উপর ভিত্তি করে যদি অভিপ্রায় ব্যক্ত করি, সেটা ঠিক হবে না। আমরা আলোচনার টেবিলে আছি তো, এখানেই সমাধান হোক না। এবং এই আলোচনার টেবিলে বসতে পারাটা এই জাতির জন্য তো একটা বিশাল অপরচুনিটি, আমরা সেটাকে রিকগনাইজ করি না। তো ডিসকাশন দরকার হলে আরও হবে। আমরা এই লিগ্যাল এক্সপার্টদের সাথেও বসতে চেয়েছিলাম, যদি তারা আমাদেরকে লায়ক মনে করে বা উপযুক্ত মনে করে তাহলে আমরা কথা বলতে পারবো। অথবা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান করেছিলাম, যদি তিনি ছোট ছোট ক্যামেরা মিটিং করেও যদি অ্যাডভাইস নিতে চায়, আমরা সেখানেও অংশগ্রহণ করব। আমরা একটা পয়েন্টে আসি, একটা ডিসিশনে আসি, আমরা এই জাতিটাকে বাঁচাই, আমরা স্বৈরাচারের পুনর্বাসন অথবা প্রত্যাবর্তনকে যেন এনকারেজ না করি, আনকনস্টিটিউশনাল কোনো শক্তিকে যেন আমরা আসার সুযোগ করে না দেই। আমরা অনেক কষ্টে অনেক রক্তের বিনিময়ে আজকে এখানে এসেছি। লেট আস হ্যাভ এ ডিসকাশন। আমরা উই শুড কাম টু এ পয়েন্ট, এবং সেই পয়েন্টটা এমন একটা লিগ্যালিটির মধ্যে দিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে এটা নিয়ে কেউ আর কোয়েশ্চেন না তুলতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।